5-6 দিন হয়ে গিয়েছে, একটু ওরা বড়ও হয়ে গিয়েছে। দেখুন এই যে ঠান্ডাতে বেবি কান্না করবে আর অসুস্থ হয়ে যাবে। আজকে দুপুরে রান্নায় থাকছে এই যে ডিম ভুনা সাথে ডাউল আর এই যে দেখুন এমন ভাবে মানে ঘাটার একটা কারণ, হঠাৎ করে আমার হাত থেকে ছুটে এই তো ডিমগুলো আমি ছিলে নিয়েছি। এবার রসুন পেঁয়াজগুলো বিনিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এত সুন্দর, একেবারে ঝোলটা কিন্তু বেশি বেশি হয়নি, পাতলা, একেবারে ঘন ঘন। বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে 2টা মুরগির বাচ্চা আমি মানে ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে বাচ্চা ওঠানোর জন্য। তে আস্তে আস্তে 2টাই কিন্তু বাচ্চা অলরেডি মানে উঠিয়েছে। আজ থেকে 4-5 দিন আগে উঠিয়েছে। আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বলে মনেই থাকে না, তাই আজকে যে বের করতে যাচ্ছিলাম হঠাৎ করে মনে করলাম যে না আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বসানো এবং বাচ্চা উঠেছে। তে অল্প অল্প বাচ্চা যেহেতু বসিয়েছিলাম, শীতের মুহূর্তে বাচ্চা তো বেশি ওঠে না, তো অল্প ডিম দিয়ে বসিয়েছিলাম। দেখতে পাচ্ছেন 5-6 দিন হয়ে গিয়েছে, একটু ওরা বড়ও হয়ে গিয়েছে। দেখুন এই যে আপনাদেরকে দেখাই, এই সেই বাচ্চা দেখতেই পাচ্ছেন 4-5 দিন হয়ে গিয়েছে, এখন উঠতে শিখে গিয়েছে। এই দেখুন প্রথমে 3-4 দিন খুদ খাইয়েছিলাম, এখন ওদের 5 থেকে 6 দিন বয়স হয়ে যাচ্ছে, তো এখন চাউল দিলে ওরা মানে খেতে পারবে, তার জন্য চাউল দেবো। দেখি এই যে দেখুন, এই যে দেখুন, এই যে বাচ্চাদের মধ্যে কিন্তু একটা গলা কাটা বাচ্চা হয়েছে। 4টা বাচ্চা 4টা ডিম দিয়েছিলাম, তার ভিতরে এই যে দেখুন 4টায় উঠেছে। দেখুন অসাধারণ লেগ। আসলে মাসে 2-3টা করে বাচ্চা মানে মুরগির বাচ্চা ওঠানো হয়। এবারে মানে বৃষ্টির এই শীতের কারণে মাত্র 2টা আপাতত বসিয়েছি, মানে মাসে অন্তত একটা বসানো হয়, শীত আর গরম বলে কথা নাই, মানে বসাতেই হয় একটা না একটা, তা না হলে আর মরক কোথায় পাবো, আর খেতে তো হবে, তার জন্য থাকেই একটা না একটা মুরগির বাচ্চা ওঠানো। ইন্নি কি করছো তুমি একা একা এখানে? আমি বেবিকে রোদ পোহাতে এসেছি। রোদ পোহাতে এসেছো? ঘরে ঠান্ডাতে বেবি কান্না করবে আর অসুস্থ হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। ওয়াল্লাহ, তুমি না রুমেই ছিলে, কখন বের হয়ে এসেছো? এখন এই মার্কেট ফোনে। আমার শোনা, তো বেবি দুধ খেয়েছে? হ্যাঁ, দুধ খেয়েছে। তাই? হ্যাঁ, বেবি আমার সোনা বেবি। সোনা বেবি, তোমার চুল এভাবে খুলে দিয়েছে কে? গোসল করেছে, থাক। গোসল করেছে থাক? হুম। ও, গোসল করে তুমি বাইরে চলে এসেছো তাই না? হুম। এখন রান্না করতে হবে না আমাকে? না, তো তোমাকে পাহারা করবে কিটা বাইরে বসে? আমি। ও, তো বেবি কি শীত ভেঙেছে? আর সোয়েটারে কি মাখিয়েছো দেখো তো, একদিন ধুলে আর সোয়েটার ঠিক করে রাখে না দেখি ময়না পাখিটা। তো বেবিকে নিয়ে বাইরে খেলবা, আমি রান্না করবো যে, রান্না করবো না? আচ্ছা, তোমার বেবি খালি কান্না করে কেন এত? ওই যে ওখানে লাগিয়েছে, রক্ত বের হচ্ছে। রক্ত বেরোচ্ছে? এখানে লেগেছে। ও, বেবি খালি কান্না করে, দুষ্ট একটা বেবি হচ্ছে তাই না? আজকে কি গরম পানি দিয়ে গোসল করেছো? হুম, হ্যাঁ। গরম পানি দিয়ে গোসল করেছো? আজকে আমরা সকালে নাস্তা করে একেবারেই গোসল করে আজকে দুপুরে রান্না করতে যাব, কেননা বিকেলের দুপুরের পরে গোসল করার আশা করলে আর গোসলটা দেরি হয়ে যায়। আর এখন চারিদিকে আবার জ্বর সর্দি কাশি হচ্ছে,
মানে এই এই একটু হালকা শীত পড়ছে আবার একটু রোদ উঠছে, এ কারণে বাচ্চারা খুবই অসুস্থ হয়ে যাচ্ছে। এ কারণে আমরা কিন্তু একটু মানে এই 11টা থেকে 12টার ভিতরেই কিন্তু গোসলটা সেরে ফেলার চেষ্টা করছি। কারণ গ্রামে তো আবহাওয়া বোঝেনি, এক সময় ভালো আবার এক সময় খারাপ, তাই না? তোমার কি শীত লেগেছিল? আসলে বলতে গেলে কি আমরা এই যে এমনির যত জুতো, তারপরে শীতের পোশাক, অন্যান্য যা যাবতীয় সব কিন্তু ঢাকায় এখনো ওখানেই পড়ে আছে। আমার বলেন, আমার জামা কাপড়, আমার যত সোয়েটার, মানে সব কিছুই ঢাকাতেই মানে এখনো আছে। আপনাদের ভাইয়া বাসাতে থাকে আর আমরা এখানে এসে তো ফেঁসে গিয়েছি। তার জন্য সীমিত কিছু পোশাক আশাক নিয়েই আমরা চলে এসেছি। আমি তো মানে 6 থেকে 7টা থ্রি পিস নিয়ে চলে এসেছি। আর কোনো কিছু আমার আনাই হয়নি। আমি জুতো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বেশিরভাগই রেখে এসেছি। যেগুলো খুব প্রয়োজন এখানে তার এগুলোই নিয়ে চলে এসেছি। আর আবার চলে যেতে হবে। তার জন্য আবার কে এতগুলো টানাপাড়া করে নিয়ে যাবে নিয়ে আসবে। আমার মেয়ের কোনো শীতের পোশাক আমি এখানে নিয়ে আসিনি। প্রত্যেকটা জিনিসই কিন্তু ঢাকায় ওখানেই আছে। আপনাদের ভাইয়া এখন আপাতত বাসায় আছে। আমরা ফ্ল্যাট বাসা ছেড়ে দিয়েছি। তারপরে একটা বাসা আপনাদের ভাইয়া যেন থাকতে পারে, এর ভেতরে একটা ছোটোখাটো বাসা নিয়ে রেখে এসেছি সব জিনিসপত্র। আর বাদ বাকিগুলো আমার ভাইয়ের বাসাতে আছে। তো এই তো আমাদের এই শীতটা এভাবেই আমাদের কাটছে, চলে যাচ্ছে দিনটা। এই তো, কি আর এমন কষ্ট, মানে জিনিসপত্র থাকলে যে মানুষের দিন যাবে তা কিন্তু না, চলে যাচ্ছে দিনটা এভাবেই। আল্লাহ তাআলার দিন তো এখানেও ওখানেও। মনে করেছিলাম যে এই এতদিন শীতটা আমরা মানে গ্রামে খুব কম কাটিয়েছি, সে সূত্রে অনেকদিন পরে শীতটা মানে কাটাচ্ছি গ্রামে। তার জন্য একটু হয়তো শহরের চেয়ে একটু বেশি শীতটাকে আমরা অনুভব মানে করছি। এ কারণে, তা না হলে ঢাকাতে মনে করেন যে সিম্পল সিম্পল যে সোয়েটারগুলো আছে সেগুলো পরেই আমি পুরো দিনটা কাটিয়ে দিই। রাত্রে জানালা দরজা বন্ধ করে দিলে আর ঢাকাতে মনে করেন আর কোনো শীত মানে বোঝাই যায় না। এখানে এসে আমি কতটা যে কালো হয়ে গিয়েছি বলে বোঝাতে পারবো না। একেবারে আমার মেয়ে অর্ধেকটা মনে করেন মানে শরীর ঢেকে গিয়েছে কালোতে। জানি না এটা কেন, আবহাওয়ার জন্য হয়তো বা, কারণ ও তো জন্মের 3 মাসের পরে থেকেই ঢাকাতে। তার জন্য হয়তো এই আবহাওয়া ওর দিক দিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর সহজে তো আগুনের কাছে আমার না হলে 18 বছর পরে হয়তো মাঝে মধ্যে আসলে আমি আগুনের কাছে বসেছি। আর তারপর থেকে ধরেন গ্যাসেই রান্না বান্না চলে, কিন্তু আমি এই লাকড়ির চুলাতে ইচ্ছে করে আমি রান্না করি যে আবার চলে গেলে গ্যাসের চুলায় খেতে হবে। তার জন্য আমি একটু লাকড়িগুলো আছে, বাড়ির আশপাশটাও পরিষ্কার হচ্ছে। এ কারণে আমি একটু চুলার পাড়ে সব মানে কি বলবো, আমাকে চুলার কাছেই থাকতে হয়। প্রতিনিয়ত চুলা নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়। এই তো, গোসল করে নিয়েছি, চলে যাব দুপুরে রান্না করতে। এই যে দেখুন, শরীরে এখনও গোসলের পরে কিছু না কিছু না পরে থাকলে তো আমার এমনি শ্বাসকষ্ট। চুলটা শুকিয়ে নিতে হয়, তা না হলে চুলে পানি থাকলে আবার আমার আর একটা সমস্যা হয়ে যায়। এই কারণে এভাবেই যাচ্ছে, দিনটা চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আবার হয়তো ঢাকার মুখ দেখাবে, ঢাকায় আবার চলে যাব। আপনারা দোয়া করবেন এই দিনটা যেন আমাদের সমাপ্তি হয়। আসলে এই বাড়িতে বাস করেছি, কিন্তু মানুষের একটা মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো মনে করেন থাকতে থাকতেও আমরা অভ্যস্ত হয়ে যাই। সেখানে আরেকটা জায়গাতে আমাদের মানিয়ে নিতে কষ্ট হয়। সেখানে আমি সব জায়গাতে আমার কাছে আমি মানিয়ে নিতে পারি। কষ্ট হোক হোক আমি মানিয়ে নিতে পারি। কিন্তু ওরা তো ছোট মানুষ, ওদের জন্য একটু কষ্ট হয়েই যায়। যেমন ধরেন আমার ছেলে, সে ক্লাস মনে করেন নার্সারি থেকেই তার ইউনিভার্সিটি পর্যন্ত সে ঢাকায় তার বসবাস, তার উঠা বসা, তার মানে ছোট থেকে শৈশব থেকে এবং যৌবনকাল পর্যন্ত তার প্রত্যেকটা মুহূর্ত ঢাকায় কেটেছে। ঠিক আছে, তাহলে সেই ছেলেটার ওপর গ্রামটা কতটুকুনো প্রভাব ফেলবে। ঠিক আছে, তারপরেও মা যে যেমন, মা সব জায়গায় যেমন মানিয়ে নেয়, ঠিক আমার ছেলেটাও ঠিক তেমনই মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আমার মুখের দিকে তাকিয়ে হয়তো পারতাম তার বাবার কাছে পাঠিয়ে দিতে, কিন্তু আমার কাছে ছাড়া রান্নাই বা করে দেবে কে ওকে।
একটু সমস্যায় ভুগছি, সমস্যার মধ্যে আছি একটা কারণে। মানে একটা বাবার চাকরি চলে গেলে যেমন মনে করেন পৃথিবীর সব কিছু অন্ধকার হয়ে যায়। তো সাময়িকের জন্য আমাদের সেটা হয়েছিল। আল্লাহ তাআলা হয়তো বছরখানেক খুব সমস্যার মাঝখানে আমাদেরকে আল্লাহ তাআলা ফেলেছিল পরীক্ষায়। এখন মাশাআল্লাহ আল্লাহ তাআলা সেই দিনটা আবার ঘুরিয়ে নিয়ে এসেছে। হয়তো সে সূত্রে হয়তো কিছু বাবা-মার সেবাটাও করিয়ে নিলাম। কারণ এদেরকে সেবা করবার মতো সময় আমাদের থাকে না। ছেলেদের লেখাপড়ার কারণে আমরা বাড়িতে সহজে আসতে পারি না। হয়তো এক ঈদে আসি, ৪-৫ বছর পরে আমাকে বাড়িতে আসতে হয়। ঠিক আছে? এজন্য বাবা-মার সেবা করারও সুযোগ পেয়েছিলাম না। এ ধাক্কায় আমি সেটাও হয়তো আল্লাহ তাআলা আমার কপালে লিখে দিয়েছে, সেটাও আমি করে নিলাম। আবার এখন ৬ মাসে একদিন আসলে আমি আব্বা-আম্মার করতে পারবো। রেখে যাবো, কিন্তু তারা কিন্তু খুব কষ্টে থাকবে। এটা মাস্ট। এবার মনে করেন যে খুবই কষ্টে তারা থাকবে। কারণ এখন সকালবেলা ঘুম থেকে উঠেই মনে করেন আব্বা-আম্মা একটু বাইরে বসে থাকতে পারে। তাদেরকে সকালে নাস্তা বানানোর চিন্তা করা লাগে না। দুপুরে রান্নার চিন্তা করা লাগে না। আব্বাকে গোসল-টোসল করানো, পানি-টানি গরম করানোর চিন্তা করা লাগে না। ঠিক আছে? আর সেই জিনিসটা তখন আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ। আম্মার উপরে সেগুলো সব পড়বে। রান্না তো করতে হবে, খেতে তো হবে, বাঁচতে তো হবে। আবার আব্বার দেখাশোনা। এই তো এখন কখন আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, কখন কি হচ্ছে। আমার ছেলেটা রাত্রে কয়েকবার করে উঠে আব্বাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে। এগুলো তারা খুবই মানে কষ্টের মধ্যে থাকবে, এটা মাস্ট। তারপরে কি করব? পরের ঘরের মেয়ে আমরা। বিয়ে হয়ে গিয়েছে, আমাদের যেতেই হবে। তে সবাই ভালো থাকবেন। দুপুরে রান্না শুরু করতে হবে। অনেকটাই কথা বলে ফেললাম। সবাই ভালো থাকুন। আমি কিন্তু রান্না করতে যাব, সেখানে চলে যাচ্ছি চুলার কাছে। তো চলুন। আজকে দুপুরে রান্নায় থাকছে এই যে ডিম ভুনা সাথে ডাউল। আর সকালে আমি রুটি বানিয়েছিলাম, ঠিক সেই সময়তে আমি পেঁয়াজের ফুল ভাজি করে রেখেছি অনেকগুলো দুপুরের জন্য সহ। তাই আজকে আমার দুপুরের এইগুলোই মেনু থাকছে। একে একে আমি যেটাই রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তো প্রথমে আমি কিন্তু ডিমগুলো সিদ্ধ দিয়ে দেবো, সেই সাথে এক পাশে ডিম সিদ্ধ দেবো, এক পাশে আমি ভাত বসিয়ে দেবো, একসাথে দুটো আমার হয়ে যাবে। তো চলুন আমরা চুলার বাড়ি যাই। আমি এই যে এখন চুলাতে কিন্তু ভাতের পানিও দিয়ে দিয়েছি। রুটি বানিয়েছিলাম, তার উপরে কিন্তু ভাতের পানিটা দিয়ে দিয়েছি, গরম হয়ে আসছে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি এই যে যেটাতে আমি চা বানিয়েছিলাম, এমনিতেও ধুতে হবে, তার জন্য আমি শেষে তাকে ডিমটা সিদ্ধ করে নিই, তারপরে ওই পাতিলটা আমি ধুয়ে নেব। এই যে ডিম আমি সিদ্ধ দিয়ে দিলাম। আমরা 5টা বাসায় সদস্য, সেখানে 5 জনের জন্য 5টা দিয়ে দিলাম। আমি এই যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন চাউলগুলো ধুয়ে নিয়ে এসেছি, চাউলগুলো আমি দিয়ে দেবো ভাতের জন্য। পানি অলরেডি কিন্তু গরমই আছে, রুটি বানানোর পরে আমি পানিটা দিয়ে গিয়েছিলাম যে একটু গরম থাক। এখন একটু জালটা চালিয়ে দিলে কিন্তু ভাতটা সঙ্গে সঙ্গে ফুটে আসবে, কারণ পানিটা কিন্তু গরম। আগে দেখেছি আমার দাদির আমলে মানে ভাতে পানি সবসময় ফুটিয়ে চাউল তারপরে দেওয়া হতো। এখনকার মানুষ তো তেমনটা করে না। আগে থেকে একসঙ্গে চাউলের সঙ্গে মানে ভাতে পানির সঙ্গে চাউল একবারে ধুয়ে দেয়। ভাত হয়ে গিয়েছে। নাও ডিমটা এই দেখুন অলরেডি ফেটে গিয়েছে। ডিমও কিন্তু সিদ্ধ হওয়ার মাঝখানে ডিমটা হয়ে গেলে আমি গরম পানি দেবো, ওরা গোসল করবে তার জন্য এক সাইডে গরম পানি দিয়ে দেবো। আর এই পাশে আমি ডাউলের পানি দিয়েছি ভাত হওয়ার পরে। আর এই যে মাসকালার ডাউল রান্না করব, এই যে দেখতেই পাচ্ছেন মাসকালার ডাউল। এবার ধুয়ে নিতে হবে, কারণ আমরা বাড়িতে যে মাসকালার ডাউলটা ভাঙাই সেটাতে কিন্তু ধোয়া লাগে না, একবারে সব মানে খোসাগুলো উঠে যায়। একবারে ভালো করে ঝাড়লে কিন্তু ধোয়া লাগে না, কিন্তু এটা হচ্ছে বাজারের। তাই বাজারের ভাঙা যে এটার ভিতরে কয়েকটা মনে করেন খোসা থাকে, সেটাকে একটু ধুয়ে ধুয়ে আমাদের নিতে হয়। যেহেতু বাইরের জিনিস অবশ্যই ধুতে হবে, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন এভাবে ধুলেই বোঝা যাবে এই যে কতগুলো ময়লা বের হচ্ছে, আর এই যে উপরে কিন্তু খোসা কতগুলো বের হয়েছে। ঠিক আছে, এজন্য বাইরের যে জিনিসটাই আপনারা রান্না করবেন আগে সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে নেবেন। এই যে কতগুলো ময়লা বেরোচ্ছে, 2 থেকে 3 বার অবশ্যই ধুতে হবে এই জিনিসটা। এই তো ফ্রেশ করে ধুয়ে নিলাম। এবার আমি সবগুলো দিয়ে দেবো। মানে সেটা একটু সিদ্ধ হতে দেরি হয়, তার জন্য একটু বেশি করে পানি দিয়ে কিন্তু ধুতে হবে, এই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে রসুনগুলো দিয়ে দিলাম, অল্প করে মরিচ দিয়েছি, কেননা ডাউল আমার মেয়ে খুব পছন্দ করে, তার জন্য ডাউল ওকে খেতে হয়, তার জন্য একটু ঝালটা কম দিলাম। পেঁয়াজ দিলাম, দিয়ে আমি এখন বসিয়ে রেখে গেলাম। বসিয়ে রেখে গেলে আমি জামা কাপড় অনেকগুলো ভিজিয়েছি, সেগুলো আমি
কেচে দেবো। রান্নার মাঝে মাঝে আমাকে সব কাজে সেরে নিতে হবে। এই তো ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি বসিয়ে দিলাম গরম পানি। ওরা দুই ভাই বোন গোসল করবে, আব্বা গোসল করবে, সেই সাথে যে ডাউলও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ডাউল আমি নামিয়ে নেব। ডাউলটা নামিয়ে নিয়ে এখানে নিচে ঘন্ট করব করে, এই যে ডাউলের জন্য পানিও আমি বসিয়ে দিলাম। এই দুটো গরম করতে করতে এদিকে আমি ঘন্ট করে নেব ডাউলটা। এই তো ওইদিকে আমি পানি গরম হতে দিয়েছি, দিয়ে এবার আমি ডাউলটা ঘন্ট করে নেব। যে ডাল ঘন্ট শুরু করে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এমনভাবে মানে ঘাটার একটা কারণ, হঠাৎ করে আমার হাত থেকে ছুটে এই যে এর একটা লাঠি থাকে, সেই লাঠিটা ভেঙে গিয়েছে। তাই আব্বা আবার আমাকে লাগিয়ে দেবে, ততক্ষণ আজকের মতো এভাবে চালিয়ে নিচ্ছি। একটু কষ্ট হয়ে যাবে। এই তো ডাউল আমি রান্না করে একেবারে তেল দিয়ে নিয়ে চলে এসেছি। এই যে ডাউল রান্না করা শেষ, এবার ডিমটা আমি ভুনা করে ফেলবো। এগুলো আমি বিনিয়ে নিচ্ছি, দ্রুত করতে হবে, মেলা দেরি হয়ে গিয়েছে। ডাউল আমার তেলটা দেওয়া সব কিছু শেষ, শুধু ডিমটা ভুনা করলে হয়ে যাবে। ডিমটা আমি প্রায় রান্না করে দেখাই, কেননা আমার ছেলে এবং মেয়ে এই দুইজনে ডিম খুব পছন্দ করে। সাথে যদি ডাউল থাকে তাহলে তো কোনো কথা নেই। দুজনের জন্য প্রায় কিন্তু আমি ডিম ভুনাটাই বেশি করি, সাথে একটু ডাউল থাকে। ইনিও পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে, আর আব্বাকে তো যা দেওয়া যাবে তাই খাবে। এই তো ডিমগুলো আমি ছিলে নিয়েছি, এবার রসুন পেঁয়াজগুলো বিনিয়ে নেব, তারপরে বাটা কষা করে আমি চুলাতে বসিয়ে দেবো ডিম ভুনাটা। এবার দ্রুত আমি রসুন পেঁয়াজগুলো বিনিয়ে নিই। এই তো পেঁয়াজগুলো আমি বিনিয়ে নিচ্ছি। নতুন পেঁয়াজ খুব ঝাঁঝ, তাই একটু চিকন চিকন করে কুটে দিচ্ছি, তা না হলে বাটতে গেলে খুব কষ্ট হয়ে যায়। খুবই পিছলা নতুন পেঁয়াজ। করতে আমি শুরু করে দিয়েছি। এই যে ধনে আর জিরে দিয়ে দিলাম। ধনেগুলো আমি আগে থেকে ভেজে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি বেশিরভাগ সময় কিন্তু বেটেই রান্না করি প্রতিটা তরকারি, যদি হাতে সময় থাকে। এই তো দুধ আমি অলরেডি ডিমটা নামানোর পরে পরে দিয়ে দিয়েছি। দেখুন অলরেডি কিন্তু অর্ধেকটা জাল হয়ে এসেছে। এবার আমি ডিমটা ভুনা করে নেব, খুব দ্রুত নিতে হবে। লবণ, হলুদ আর একটু হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি এটা করে নিয়েছি। নতুন বন্ধুদের জন্য একটু হলেও উপকার আসবে তার জন্য আমি দিয়ে দিলাম। ডিম ভাজা এভাবে সবাই ভাজতে পারে, এটা বলার কিছু নাই। তারপরে নতুন ভাই বোনদের জন্য একটু বলে দিলাম। এই তো বেশি ভাজলাম না, বেশি ভাজলে খোসা খোসা লাগে, কারণ ডিম ভুনা একটু নরম করে ভাজলে ভালো লাগে। সবগুলো মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি যেগুলো বেটে দিয়েছি সেগুলো আমি বাটার সময় আপনাদেরকে দেখিয়েছি। এই তো আমি গোটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি, দুটো দারচিনি দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলা আমি ব্লেন্ডারে বেটেও দেখেছি, আবার পাটায় বেটেও দেখেছি, দুইটার ভিতরে অনেকটা পরিমাণ কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? সেই সূত্রে আপনি পাটা বেটে রান্না করবেন, মানে আলাদাই একটা মানে টেস্ট আসবে এবং আলাদাই একটা ঝোলের একটা আকৃতি অন্যরকম হয়, ঠিক আছে, পাটা বেটে রান্না করলে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এই তো বসে গেছে। অন্যান্য মশলা আমি ভিতরে সবগুলো কিছু দিয়ে দিয়েছি, বাটার সময় আমি সবগুলো দিয়ে দিয়েছি। এই তো আমি আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো এখন মশলার মধ্যে দিয়ে দেবো। মশলা কষিয়ে পানি দিয়ে ফোটার পরে কখনো ডিম দিবেন না, দিলে সে কালারটা একটু নষ্ট কেমন হয়ে যায়। আর এই যে মশলা কষানোর সময় এই ডিমটা দিয়ে যখন মশলাটা কষাবেন, সেই মানে ডিমটার আলাদা একটা রং আসবে, সেটা আমি দেখাই আপনাদের। কষাতে কষাতে যখন দেখবেন ডিমের সঙ্গে মশলাটা লেগে আসছে, মানে খটখট একটা ভাব, সেটা হচ্ছে না, একদম মনে হয় মশলাটা গুছিয়ে এসেছে, সেই মুহূর্তে কিন্তু কুসুম গরম পানি দিয়ে দেবেন।
অবশ্যই যেটাই গরম মশলা দিয়ে রান্না করা হয় বা ইয়ে করা হয় সেগুলো তো গরম মানে পানি দিতেই হবে, তা না হলে কিন্তু ঠান্ডা পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। এই যে দেখুন আমি অল্প ডিমটা ভাজার কারণে কিন্তু দেখতে আরও অসাধারণ লাগবে। আর যখন দেখবেন কোনো কিছু দিয়ে রান্না করছেন তখন ডিমটা একটু বেশি করে ভেজে নেবেন, আর শুধু ভুনা করলে ঠিক এইভাবে ভেজে নেবেন, দেখতে কিন্তু অসাধারণ লাগে। এবার দিয়ে দেবো সেই আমার সিক্রেট মশলা, দেখুন মশলা, এটা দেওয়ার পরে ডিমের ভুনার মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আরও একটু ঝোল কমবে, ঝোল থেকে যখন তেলটা উপরে ভাসবে তখনই বুঝতে পারবো ডিম ভুনাটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা রং এসেছে, সুন্দর একটা কালার এসেছে। আর একটু মানে ঝোলটা কমবে, কমলে একটু তেলটা উপরে ভাসলে আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন একেবারে ঝোলটা কিন্তু বেশি বেশি হয়নি, পাতলা একেবারে ঘন ঘন। সে সাথে তো দেখা যাচ্ছে মানে পেঁয়াজ বেশি দিয়েছি দেখি, পেঁয়াজেই কিন্তু মানে হয়ে গেছে। এই যে ডিমটা দিয়ে 1 প্লেট গরম ভাত একটা ডিম দিয়ে আপনারা খেয়ে ফেলতে পারবেন এইভাবে, আর খুব টেস্ট হয় এইভাবে ডিম ভুনা করলে।